গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ ৮ম পর্ব। প্রেস ক্লাবের সামনে রফিক দাঁড়িয়ে আছে। ছোটখাটো একটা ভিড় সেখানে। শারমিন বলল, ড্রাইভার সাহেব গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামালো। ওই কোনায় পার্ক করুন, তারপর রফিককে ডেকে নিয়ে আসুন তো। ওই যে হলুদ পাঞ্জাবি, দড়ির ব্যাগ কাঁধে। রফিক হাসি মুখে এগিয়ে এলো। আরে কি ব্যাপার, তুমি এই ঠান্ডায় শুধু একটা পাঞ্জাবি গায়ে ঘুরে বেড়াচ্ছ? ইয়েস ম্যাডাম, বেকারদের শীত লাগে না। করছো কি এখানে? ভিড় কিসের? চাকরির দাবিতে অনশন হচ্ছে, তাই দেখছিলাম। নিজেও ঢুকে পড়বো কিনা ভাবছি। উঠে এসো। কোথায় যাচ্ছ? ঠিক নেই। রফিক উঠে এলো। শারমিন বলল, তোমার ঝুলির ভিতর কি আছে? কিছুই নেই। যাচ্ছি কোথায় আমরা? কোথাও না, শুধু ঘুরবো ঢাকা শহরে। তোমার কোনো কাজ নেই তো? না, দুপুরবেলা ভাবির অফিসে যাবার একটা প্ল্যান ছিল, সেটা বাতিল করলাম। বাতিল করবার দরকার কি? যাবে দুপুরে। আমি বাইরে অপেক্ষা করব। কিংবা আমিও যেতে পারি, তোমার ভাবি যদি রাগ না করেন। রাগ করবে কেন? রাগ, হিংসা, দেশ এইসব ভাবির মধ্যে নেই। শি ইজ অ্যান এক্সেপশনাল লেডি। তারপর তোমার খবর বলো। কোন খবর জানতে চাও? ভদ্রলোক কবে আসছেন? এপ্রিলে। বিয়েটা হচ্ছে কবে? মে মাসে। মহানন্দে আছো? তোমার কি হিংসা হচ্ছে নাকি? একটু যে হচ্ছে না তা না। ভালো কথা। তোমার কাছে টাকা পয়সা আছে? কেন? যদি থাকে তাহলে এক প্যাকেট দামি সিগারেট কিনে দাও। ফতুর হয়ে গেছি। শারমিন হেসে বলল, ভিক্ষা? হ্যাঁ, ভিক্ষা। ভিক্ষাই যখন চাইছো তখন ছোট জিনিস চাইছো কেন? বড় কিছু চাও। পাওয়া যাবে না এমন কোনো জিনিস আমি চাই না। দুপুরবেলা তারা দুজন সত্যি নীলুর অফিসে উপস্থিত হল। নীলু বেশ অবাক হল। যে মেয়েটির কিছুদিনের মধ্যেই বিয়ে হচ্ছে, সে একটি ছেলের সঙ্গে এমন সহজভাবে ঘুরে বেড়াচ্ছে কিভাবে। ভাবি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? তুমি বললাম, রাগ করনি তো? হ্যাঁ, খুব রাগ করেছি। শারমিন হেসে ফেলল। নীলুর মনে হলো এই মেয়েটি বড় ভালো। কিছু কিছু মানুষ আছে যাদের সবসময় কাছের মানুষ মনে হয়। এই মেয়েটি সেই দলের। শারমিন বলল, আসুন ভাবি, আজ দুপুরে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। নতুন একটা চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে, খুব ভালো খাবার। আজ তো ভাই যেতে পারবো না, আমাদের বোর্ড মিটিং আছে, সবাইকে থাকতে হবে। বৎসর শেষ হচ্ছে তো। আজ তাহলে আপনি খুব ব্যস্ত? হ্যাঁ, অন্য কোনো দিন সবাই মিলে একসঙ্গে খাবো। তার মানে আপনি এখন আমাদের বিদায় হতে বলছেন? নীলু হাসতে হাসতে বলল, হ্যাঁ, আজ আমাদের খুব ঝামেলা। কিন্তু আপনাকে এত খুশি খুশি লাগছে কেন? আমার একটা সুখবর আছে। রফিক অবাক হয়ে বলল, কি সুখবর? প্রমোশন হয়ে গেছে নাকি তোমার? চাকরি তো 1 বছরও হয়নি। নীলু কিছু না বলে অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে হাসতে লাগল। সে নিজেও তার সুখবর সম্পর্কে কিছু জানে না। সকালবেলা অফিসে আসতেই সালাম সাহেব বলেছেন, আপনার জন্য সুখবর আছে, বোর্ড মিটিংয়ের পর জানতে পারবেন। নীলু ভয়ে ভয়ে বলেছে, সুখবরটা কি? জানবেন জানবেন, এত ব্যস্ত কেন? দুঃসংবাদ তাড়াতাড়ি শোনা ভালো, কিন্তু সুসংবাদের জন্যে অপেক্ষা করতেও আনন্দ। কথা ঠিক, নীলুর আনন্দই লাগছে। কি হতে পারে খবরটা? প্রমোশন হবে না, সেটা সম্ভব না। চাকরির 1 বছরও হয়নি, কিন্তু এটা ছাড়া আর কি হতে পারে? শারমিন বাসায় ফিরল সন্ধ্যাবেলা। সমস্ত দিনটা বাইরে কেটেছে, কিন্তু এতটুকু ক্লান্তি লাগছে না, বরং বেশ ঝরঝরে লাগছে। রহমান সাহেব বাসায় ছিলেন। তিনি অনেকদিন পর শারমিনের উৎফুল্ল চোখ মুখ দেখলেন। তিনি বললেন, চলো মা, বাগানে হাঁটতে হাঁটতে চা খাই। এই শীতের মধ্যে বাগানে হাঁটতে হাঁটতে চা খাবে কি? খুব শীত না, চলো যাই, চাদর টাদর কিছু গায়ে দিয়ে নাও। রহমান সাহেব গোলাপ ঝাড়ের দিকে এগুলেন।
এই বাগানের পেছনে অনেক শ্রম এবং অর্থ ব্যয় করা হয়, কিন্তু বাগান প্রাণহীন। প্রচুর গোলাপ গাছ আছে, কিন্তু বেশিরভাগ গাছই ফুল ফোটাতে পারে না। হয়তো মাটি ভালো না, কিংবা মালি ফুল গাছের কিছু জানে না। বাগানে হাঁটতে হাঁটতে রহমান সাহেবের একটু মন খারাপ হল। কি করলে আজ সারাদিন? তেমন কিছু না, ঘুরলাম, কিছু কেনাকাটা করলাম। কি কিনলে? সুতির শাড়ি কিনেছি 2টি, ঘরে পরার, ফ্যান্সি কিছু না। ফ্যান্সি কিছু কিনলেই পারতে। কিনবে এক সময়। রহমান সাহেব হাসি মুখে বললেন, তাড়াতাড়ি কেনা উচিত, উৎসবের দিন তো এগিয়ে আসছে। শারমিন কিছু বলল না। শুনেছি অনেকেই বিয়ের শাড়ি টাড়ি কলকাতা থেকে কেনে। তুমি যেতে চাও কলকাতায়? না, আমি আগামী সপ্তাহে যাচ্ছি কলকাতায়, তুমি ইচ্ছে করলে যেতে পারো। আমার অত শখ নেই। এটা তো শখের বয়স, তোমার শখ নেই কেন? ভেতরে চলো বাবা, ঠান্ডা লাগছে। রহমান সাহেব হালকা স্বরে বললেন, একটা কথা খুব পরিষ্কার করে বলো তো শারমিন, সাব্বিরকে বিয়ের ব্যাপারে তোমার মনে কি কোনো দ্বিধা দেখা দিয়েছে? না, শুধু শুধু দ্বিধা দেখা দেবে কেন? আজ তার একটি চিঠি পেলাম। তোমার কাছে চিঠি লিখে লিখে নাকি জবাব পাচ্ছে না। মাঝে মাঝে আমার চিঠি লিখতে ভালো লাগে না বাবা, আলসি লাগে। আজ তাকে চিঠি দিও। হ্যাঁ, দেব। আর ওই ম্যাজিশিয়ানের সঙ্গে যোগাযোগ হয়েছিল? না। রোববারের প্রোগ্রামটা ঠিক আছে? না। না কেন? এখন আর ইচ্ছা করছে না। রহমান সাহেব মেয়ের দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। শারমিনকে তিনি বুঝতে পারছেন না। বাবারা হয়তো সব সময় তা পারে না, মারা পারে। শারমিনের মা বেঁচে থাকলে নিশ্চয়ই শারমিনকে বুঝতে পারত। রহমান সাহেব অনেকদিন পর নিজের স্ত্রীর কথা মনে করলেন। সন্ধ্যা মিলিয়ে গেল, তবু নীলু জানতে পারল না ভালো খবরটি কি। ম্যারাথন বোর্ড মিটিং হচ্ছে। 4টার পর 3বার চা দেয়া হয়েছে ভেতরে। ক্যান্টিন বন্ধ হয়ে গিয়েছিল, শেষবারের চা আনতে হলো বাইরে থেকে। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মিটিং চলবে রাত 9টা-10টা পর্যন্ত। নীলু অস্বস্তি বোধ করতে লাগল। বাসায় বলে আসা হয়নি, সবাই নিশ্চয়ই চিন্তা করবে। কিন্তু মিটিংয়ের মাঝখানে চলে যাওয়া যায় না, কেউই যায়নি। আজ বোনাস ঘোষণা হবার কথা। এই বছর কোম্পানি 2 কোটি টাকার কাছাকাছি লাভ করেছে, বড় রকমের বোনাস হবার কথা। একটা গুজব শোনা যাচ্ছে 4 মাসের বেসিক পে বোনাস হিসেবে দেওয়া হবে। গুজবটা এসেছে খুব উঁচু লেভেল থেকে, সত্যি হলেও হতে পারে। সত্যি হলেও অবশ্যই নীলুর কোনো লাভ নেই। যাদের চাকরি 1 বছরের কম তারা বোনাস পাবে না, নিয়ম নেই। নীলুর চাকরির 1 বছর হতে এখনো 3 মাস বাকি। সবাই বোনাস পাবে, নীলু পাবে না। ভাবতে একটু খারাপ লাগে। টাকাটা পেলে সে টিভি কিনে ফেলত। বাসার সবাইকে দারুণ একটা চমক দেয়া যেত। রাত 8টায় নীলুর টেলিফোন এলো। রফিক টেলিফোন করেছে। হ্যালো ভাবি, ব্যাপার কি এত দেরি? বোর্ড মিটিং হচ্ছে। বোর্ড মিটিং করবে ডিরেক্টররা? তুমি চুনোপুটি, তুমি বসে আছো কেন? আমি একা না, সবাই বসে আছে। এত রাতে বাসায় ফিরবে কিভাবে? এটা নীলু ভাবেনি। বাসায় ফের একটা সমস্যা হবে। 10টা পর্যন্ত অবশ্যই বাস চলাচল করে, বাসে করে ফিরে যেতেও ঘণ্টাখানিক লাগবে। ভাবি, তুমি অপেক্ষা করো আমার জন্যে, আমি নিতে আসছি, এক্ষুনি রওনা দিচ্ছি। ঠিক আছে। তোমার ভাই এসেছে? হ্যাঁ, এসেছে। তুমি এখনো ফেরোনি শুনে ভাম হয়ে আছে। আজ মনে হয় গরম বক্তৃতা দেবে। ভাবি, আমি রাখলাম। নীলু টেলিফোন নামিয়ে রাখার সঙ্গে সঙ্গে খবর পাওয়া গেল মিটিং শেষ হয়েছে। বড় সাহেব মঞ্জুর হোসেন ডেকেছেন সবাইকে। মঞ্জুর হোসেন সাহেবের মুখ অস্বাভাবিক গম্ভীর। এই মুখ দেখে ভরসা হয় না কোনো ভালো খবর আছে। কিন্তু সত্যি সত্যি ভালো খবর ছিল। বড় সাহেব নীরস ভঙ্গিতে খবরগুলি দিলেন। কোম্পানি এই বছর ভালো বিজনেস করেছে। কোম্পানি পলিসি মতো লাভের একটা ভালো অংশ কর্মচারীদের জন্য ব্যয় করা হবে।
সবাই এবার স্পেশাল বোনাস পাবে, সেটা হচ্ছে 4 মাসের বেসিক পে। আমাদের এখানে 2 জন আছেন যাদের চাকরির মেয়াদ 1 বছর হয়নি। আইন অনুযায়ী তারা বোনাস পেতে পারেন না, তবে এই বছর তাদেরকে বোনাস দেবার সুপারিশ করা হয়েছে। কর্মচারীদের বাসস্থান নির্মাণের একটি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং মেডিকেল অ্যালাউন্স বাড়ানোর সুপারিশও করা হয়েছে। মেডিকেল অ্যালাউন্সের ব্যাপারটি যাবে ফাইন্যান্স কমিটিতে। তুমুল হাততালির মধ্যে বক্তৃতা শেষ হল। মঞ্জুর সাহেব নীলুকে হাত ইশারা করে ডাকলেন, আপনি একটু আমার কাছে আসুন। নিশ্চয়ই সুখবরটা বলা হবে। নীলুর বুক ঢিপ ঢিপ করতে লাগল। বসুন। নীলু বসল। আপনার জন্য একটা ভালো খবর আছে। কোম্পানি এবছর আপনাকে সুইডেন ট্রেনিংয়ের জন্য সিলেক্ট করেছে। 6 মাসের ট্রেনিং, বিজনেস ম্যানেজমেন্টের উপর ট্রেনিংটা হবে। কাল সকালে আপনাকে কাগজপত্র দেব। ট্রেনিং পিরিয়ডে থাকা খাওয়ার খরচ ছাড়াও প্রতি মাসে $250 করে হাত খরচ পাবেন। নীলু মৃদুস্বরে বলল, থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস দেবার কিছু নেই। সুযোগটা আপনি পেয়েছেন আপনার নিজের যোগ্যতায়। খুব অল্প সময়ে আপনি কাজের নেচার পিক আপ করেছেন এবং চমৎকারভাবে করেছেন। অ্যানুয়াল রিপোর্টটাও আপনি ভালো তৈরি করেছেন। আনন্দে নীলুর চোখ ভিজে উঠতে শুরু করল। নীলু নিজেকে সামলাতে চেষ্টা করল। ভদ্রলোকের সামনে কেঁদে ফেললে লজ্জার ব্যাপার হবে। রাত হয়ে গেছে তো, আপনি যাবেন কিভাবে? আমাকে নিতে আসবে স্যার। বাসা কোথায় আপনার? কল্যাণপুর। সে তো অনেক দূর। কিভাবে যাতায়াত করেন? বাসে আসি স্যার। কোম্পানি শিগগিরই একটা মাইক্রোবাস কিনবে। যাতায়াতের প্রবলেম তখন অনেকটাই দূর হবে। বড় সাহেব উঠে দাঁড়ালেন। আপনাকে কখন নিতে আসবে? কিছুক্ষণের মধ্যেই চলে আসবে স্যার। দরকার হলে আমি একটা লিফট দিতে পারি। থ্যাংক ইউ স্যার, তার দরকার হবে না। রফিক এসে পড়ল কিছুক্ষণের মধ্যে। চোখ বড় বড় করে বলল, বাড়িতে পৌঁছামাত্র আজ একটা ফাইটিং চিত্র হবে। ভাইয়া আগুন খেয়ে লাফাচ্ছে। দেরি হয়েছে বলে? তার দেরি হয় না, সেও তো প্রায় রাত 11টার দিকে বাড়ি ফেরে। পুরুষ এবং মহিলার মধ্যে একটা ডিফারেন্স আছে না? মহিলাদের বাড়ি ফিরতে হবে সূর্য ডোবার আগে। কেন? আমি জানি না কেন, এটাই নিয়ম। চলো ভাবি, রওনা হওয়া যাক। নীলু বলল, কিছু মিষ্টি কিনতে চাই রফিক। দেরি যখন হয়েই গেছে আর একটু হোক। মিষ্টি কেন? তোমার ভাইয়ের রাগ কমানোর জন্যে। বলতে বলতে নীলু হেসে ফেলল। মাই গড, প্রমোশন হয়েছে নাকি তোমার? বিগ বস? না, সেসব কিছু না। বলবো তোমাকে, চলো রিক্সা নিই। নিউ মার্কেট পর্যন্ত রিক্সা যাব, আর নিউ মার্কেট থেকে বেবি ট্যাক্সি নেব। দারুণ ঠান্ডা পড়েছে। হু হু করে শীতের হাওয়া বইছে। 8:30 বাজে, কিন্তু রাস্তাঘাট জনশূন্য। রফিক বলল, এত বড় ঢাকা শহর, কিন্তু এখনো কেমন গ্রামের ছাপ দেখছ? 8টা না বাজতেই লোকজন বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। নীলু কিছু বলল না। তার কেন জানি বড় ভালো লাগছে। প্রেস ক্লাবের সামনে এসে রফিক বলল, 1 মিনিট ভাবি, একটু দেখে যাই। কি দেখবে? কয়েকটি ছেলে চাকরির জন্য আমরণ অনশন শুরু করেছে, এদের একটু দেখে যাই। তুমি আসো, 1 মিনিট লাগবে। 6-7 জন ছিল দিনে, এখন দেখা গেল 3 জনকে। কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে। একজনের এর মধ্যে ঠান্ডা লেগে গেছে, ঘন ঘন নাক ঝাড়ছে। আশেপাশে কোনো লোকজন নেই। একটি নীল শাড়ি পরা অসম্ভব রোগা মেয়ে টুলের উপর বসে আছে শুকনো মুখে। অনশনকারীদের কারো স্ত্রী হবে। এই মেয়েটিও নিশ্চয়ই না খেয়ে আছে। রফিক বলল, কি ভাই সব, কেমন আছেন? কেউ কোনো জবাব দিল না। আপনি তো দেখি একেবারে সর্দি লাগিয়ে বসে আছেন। দেখেন শেষে নিউমোনিয়া বাঁধিয়ে বসবেন। রোগা মেয়েটি বিড়বিড় করে যেন কি বলল। সে তাকিয়ে আছে নীলুর দিকে, তীক্ষ্ণ ও তীব্র দৃষ্টি। নীলুর অস্বস্তি লাগছে। রফিক বলল, আপনারা কেউ সিগারেট খাবেন? সিগারেটে অনশন ভঙ্গ হয় না, খাবেন কেউ? আমার কাছে ভালো সিগারেট আছে। 3 জনের মধ্যে শুধুমাত্র সর্দিতে কাতর লোকটি হাত বাড়াল। তারা বাসায় পৌঁছাল রাত 9:20। নীলু যেমন ভেবেছিল তেমন কিছু হল না।
শফিক বসার ঘরে পত্রিকা পড়ছিল। সে চোখ তুলে একবার তাকালো, তারপর আবার ব্যস্ত হয়ে পড়ল পত্রিকা নিয়ে। মনোয়ারা কোনো কথাই বললেন না। হোসেন সাহেব শুধু বললেন, এরকম দেরি হলে আগে থেকে বলে যেও মা। যা দুশ্চিন্তা হচ্ছিল, ঢাকা শহর দুষ্ট লোকে ভরে গেছে। সমস্ত দেশ থেকে আজে বাজে লোকেরা ভিড় করে রাজধানীতে। টুনি ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ আগেই বোধহয় ঘুমিয়েছে। শাহানা মশারি খাটাচ্ছে। নীলু নিচু হয়ে টুনির গালে চুমু খেল। ঘুমের ঘোরেই টুনি হাত দিয়ে ধাক্কা দিল মাকে। দেরিতে ফিরে আসা মাকে সে যেন গ্রহণ করতে পারছে না। শাহানা বলল, টুনি আজ খুব বিরক্ত করেছে। তাই নাকি? হ্যাঁ, বিকেল থেকেই খুব কান্নাকাটি, মার কাছে যাব, মার কাছে যাব। তারপর ভাইয়া এলো, তুমি তখনও ফেরোনি দেখে সেও রেগে গেল। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। শাহানা বলল, ভাইয়া বিকেলে চাটা কিছুই খায়নি, তখন থেকে পত্রিকা নিয়ে বসার ঘরে বসে আছে। আমাকে শুধু শুধু একটা ধমক দিল। কেন? গ্লাসে পানি ঢালতে গিয়ে পানি ফেলে দিয়েছিলাম। নীলু বেশ অবাক হল। শফিক কখনো ছোটখাটো কিছু নিয়ে মাথা ঘামায় না। অন্য কোনো কারণে কি তার মেজাজ খারাপ হয়েছে? অফিসে কোনো ঝামেলা হয়েছে নাকি? শাহানা বলল, ভাইয়া তোমাকে কিছু বলেছে? না। নির্ঘাত বলতো, কবির মামা এসেছেন তো, তাই নিজেকে চেক করেছে। কবির মামা এসেছেন নাকি? হ্যাঁ, 8টার সময় এসেছেন। শুয়ে আছেন, শরীর ভালো না। এবারও কি হেঁটে এসেছেন? না, হেঁটে আসেননি, রিক্সা করে এসেছেন, তবে কাহিল। কবির মামা বেশি দিন আর বাঁচবে না। নীলু কাপড় বদলে কবির মামার সঙ্গে দেখা করতে গেল। তিনি বাতি নিভিয়ে শুয়েছিলেন। নীলুকে ঢুকতে দেখেই উঠে বসলেন। কেমন আছেন মামা? ভালোই আছি রে বেটি। থাক থাক, সালাম লাগবে না। শরীরটা ভালো তো? জি ভালো। আমার চিঠি পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছি। চিঠিতে তুমি মা 2টা সাধারণ বানান ভুল করেছ। এটা ঠিক না। বিশদ বানান লিখেছ মূর্ধন্য ষ দিয়ে, তারপর মুহূর্ত বানানো ভুল। নীলু লজ্জিত ভঙ্গিতে হাসল। চিঠিপত্র লেখার সময় হাতের কাছে ডিকশনারি রাখবে। ডিকশনারি আছে না ঘরে? আছে মামা। গুড। কোনটা আছে? আধুনিক সংসদ অভিধান? নীলু না জেনেই মাথা নাড়ল। কবির মামা বললেন, রাতে শোবার সময় ডিকশনারিতে বানান 2টা দেখে নিও মা। জি আচ্ছা, দেখব। আপনি খাওয়া দাওয়া করেছেন? না, রাতে আর কিছু খাব না। শরীরটা আগের মতো নাই, পরিশ্রম করতে পারি না। না খেলে তো শরীর আরো খারাপ করবে। এটা ঠিক না। মাঝে মাঝে খাওয়া দাওয়া বন্ধ করলে শরীরের বিশ্রাম হয়। সবাই তো বিশ্রাম চায়। নীলু ঘুমুতে গেল অনেক রাতে। শফিক তখনও জেগে। নীলুর জন্যে অপেক্ষা করছে বোধ হয়। শোবার ঘরের প্রাইভেসিতে কিছু কড়া কড়া কথা শোনাবে। নীলু একটা পিরিচে 2টি সন্দেশ এবং 1 গ্লাস পানি নিয়ে ঘরে ঢুকল। মৃদুস্বরে বলল, মিষ্টি খাও। খাব না। খাও না, অন্তত একটা খাও। শফিক একটি মিষ্টির খানিকটা ভেঙে মুখে দিল। নীলুকে অবাক করে দিয়ে সহজ স্বরে বলল, বাতি নিভিয়ে শুয়ে পড়ো, রাত হয়েছে। নীলু বাতি নিভিয়ে দিল। শফিককে কি আজ রাতেই তার সুইডেনের ব্যাপারটা বলা উচিত? দুজনে পাশাপাশি শুয়ে আছে, হাত বাড়ালেই একে অন্যকে ছুঁতে পারে, তবু দুজন কি দু প্রান্তেই না বাস করে। নীলু মৃদুস্বরে ডাকল, এই ঘুমাচ্ছ? আজ আমাদের বোর্ড মিটিং হলো। আমাদের সবাইকে 4টা বোনাস দিয়েছে। ভালোই তো। নীলুর মন খারাপ হয়ে গেল। বিন্দুমাত্র উৎসাহ নেই শফিকের গলায়। ভদ্রতা করেও তো 2-একটা কথা অন্তত বলতে পারত। নীলু খানিকক্ষণ ইতস্তত করে বলল, আমার আরেকটা ভালো খবর আছে। কি? আমাকে ওরা ট্রেনিংয়ে সুইডেনে পাঠাচ্ছে, 6 মাসের ট্রেনিং। কবে সেটা? মার্চে কিংবা এপ্রিলে, আমি ঠিক জানি না। শফিক আর কোনো কথা বলল না। কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। একজন সুখী মানুষের নিশ্চিন্ত ঘুম।
ঘুমের মধ্যেই সুন্দর সুন্দর সব স্বপ্ন দেখবে সে। আজ রাতে নীলুরও স্বপ্ন দেখতে ইচ্ছে করছে, কোনো এক দূর দেশের স্বপ্ন, যে দেশে দুঃখ নেই, অভাব নেই, ক্ষুধা নেই, যেখানে চাকরির জন্য কেউ আমরণ অনশন করে না, স্ত্রীরা বাড়ি ফিরতে দেরি করলেই স্বামীদের মুখ অন্ধকার হয় না। সেই দেশের আকাশ এ দেশের আকাশের চেয়েও অনেক বেশি নীল, গাছপালা অনেক বেশি সবুজ। কবির মামা রফিককে নিয়ে বের হয়েছেন। তার হাতে প্রকাণ্ড জাবদা খাতা, ছাত্রদের নাম ঠিকানা সেখানে লেখা। প্রথমে যাবেন নীলক্ষেতে, ইউনিভার্সিটি কোয়ার্টারে। মকসুদ আলী থাকেন সেখানে, বোটানির অ্যাসোসিয়েট প্রফেসর। রফিকের সঙ্গে যাবার কোনো ইচ্ছা ছিল না। মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলার কোনো অর্থ হয় না, তাছাড়া কেউ দেবেও না কিছু। নিজেদেরই চলে না, চাঁদা দেবে কি? তবু সঙ্গে সঙ্গে যেতে হলো। কবির মামা নিউ মার্কেটের বাস থেকে নেমে হাঁটা শুরু করলেন। রফিক গম্ভীর গলায় বলল, চাঁদা তোলার ব্যাপারটা কি মামা হেঁটে হেঁটে করা হবে? হ্যাঁ। আপত্তি আছে? আছে। তোর জন্যে মোটর গাড়ি লাগবে? পেলে ভালো হতো, আপাতত একটা রিক্সা হলেই চলবে। টাকা যেটা উঠবে সেটা তো রিক্সা ভাড়াতেই চলে যাবে। রিক্সা ভাড়া আমি দেব। তুই দিবি কোত্থেকে? তুই তো এখনো সিন্দাবাদের ভূতের মতো ভাইয়ের ঘাড়ে বসে আছিস। সেটা নিয়ে এখন কোনো আর্গুমেন্টে যেতে চাই না, শুধু এইটুকু স্পষ্ট ভাষায় বলতে চাই, হাঁটাহাঁটি সম্ভব না। যা, তুই চলে যা, আমি একাই পারব। রফিক গেল না, মুখ আমসি করে আসতে লাগল পাশাপাশি। মকসুদ আলী সাহেবকে বাসায় পাওয়া গেল। ভদ্রলোক স্যারকে দেখে যে পরিমাণ উৎসাহিত হলেন, স্যারের নীলগঞ্জ প্রজেক্টের কথা শুনে ঠিক সেই পরিমাণ নিরুৎসাহিত হয়ে পড়লেন। আপনি একা কতটুকু করবেন স্যার? একা কোথায়? তোমরা সবাই আছো না আমার সঙ্গে? তাছাড়া পৃথিবীর অনেক বড় বড় কাজ একা একাই করা হয়েছে। বহু টাকা পয়সার ব্যাপার স্যার। টাকা পয়সার ব্যাপার তো আছেই। তুমি কত দেবে বলো? কবির মামা খাতা খুলে ফেললেন। তোমাকে দিয়েই শুরু। ভদ্রলোক শুকনো গলায় বললেন, মাসের প্রথম দিক ছাড়া তো স্যার আমার পক্ষে সম্ভব না। ইউনিভার্সিটির মাস্টারদের মাসের প্রথম দিকে কিছু টাকা পয়সা থাকে, তারপর নুন নাই পান্তাও নাই অবস্থা। মাসের প্রথম দিকে আসব? আপনার আসার দরকার নেই স্যার, ঠিকানা রেখে যান, আমি কিছু পাঠিয়ে দেব। তোমার কথাবার্তা শুনে কিন্তু মনে হচ্ছে না তুমি পাঠাবে, মনে হচ্ছে তুমি চেষ্টা করছো আমাকে বিদায় করতে। মকসুদ আলী সাহেবের চোখ মুখ লাল হয়ে গেল। রফিক দারুণ অস্বস্তি বোধ করল। কবির মামার কথাবার্তার কোনো মাত্রা নেই, যা মনে আসছে বলে ফেলছেন। এই যুগে মনের সব কথা সবসময় বলা যায় না, চেপে রাখতে হয়। মকসুদ, আমি উঠলাম, মাসের প্রথম দিকে আবার আসব। আমি হচ্ছি কচ্ছপ, যেটা কামড়ে ধরি সেটা ছাড়ি না। ইউনিভার্সিটির মাস্টারদের মধ্যে আমার আর কোনো ছাত্র আছে? ঠিক বলতে পারলাম না। একটু খোঁজ করবে। আর শোনো, বন্ধুবান্ধবদের মধ্যে আমার প্রজেক্টের কথাটা বলবে। সবাই তো আর তোমার মতো না, কেউ কেউ উৎসাহিত হবে। আমি বলবো স্যার। নীলক্ষেত থেকে কবির মামা গেলেন মতিঝিল। ৩-৪ জন ছাত্রের নাম ঠিকানা আছে, তাদের মধ্যে একজনকে শুধু পাওয়া গেল। সেই ছাত্র স্যারকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। স্যারের কথাবার্তা শুনে ফ্যাকাশে হয়ে গেল। আমতা আমতা করে বলল, এত বড় কাজ কি স্যার প্রাইভেট সেক্টরে হয়? সরকারি সাহায্য ছাড়া তো এটা সম্ভব না। প্রথমেই যদি তুমি ধরে নাও সম্ভব না, তাহলে আর সম্ভব কিভাবে হবে? আবেগতাড়িত হয়ে স্যার অনেকেই অনেক প্রোগ্রাম নেয়, সোনার বাংলা করতে চায়। তা কি আর হয়? হবে না কেন? ছাত্রটি মৃদুস্বরে বলল, চা খান স্যার, আপনি রেগে যাচ্ছেন। তুমি বেকুবের মতো কথা বলবে আর আমি রাখতেও পারবো না? আমি স্যার প্র্যাকটিক্যাল প্রবলেমগুলোর দিকে আপনার দৃষ্টি ফেরাতে চাচ্ছি। কাজে নামার আগেই তুমি প্রবলেমের কথা ভাবতে শুরু করেছ? আমার ছাত্র থাকাকালীন তো তুমি এতটা বোকা ছিলে না। সেই সময় তো তোমার কিছু বুদ্ধিশুদ্ধি ছিল।
রফিক কবির মামার কথাবার্তায় স্তম্ভিত। বলে কি এই লোক? ছাত্রটি অবশ্যই মোটামুটি ভদ্র ব্যবহারই করল। চা কেক টেকা নিয়ে খাওয়ালো এবং ফিরে আসার সময় 500 টাকার 2টি চকচকে নোট দিল। এটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। রফিক ধরেই নিয়েছিল এই লোকের কাছ থেকে কিছু পাওয়া যাবে না। মুখ শুকনো করে বলবে, পরে একদিন আসুন, দেখি কিছু করা যায় কিনা। সেসব না বলে বলল, সামনের মাসে আসেন একবার, দেখি আর কিছু করা যায় কিনা। করা যায় কিনা বললেই তো হবে না, করতেই হবে। রাস্তায় নেমেই রফিক বলল, চলো মামা, বাড়ি যাওয়া যাক, একদিনে তো রোজগার ভালোই হলো। কবির মামা চোখ কপালে তুলে বললেন, এখনই বাড়ি যাবি কি? আরও ঘুরবে? ঘুরব না মানে? কাজটা সহজ ভাবছিস তুই? আগামীকাল থেকে নতুন উদ্যমে শুরু করলে কেমন হয়? তোর কাজ থাকলে তুই চলে যা। দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে না? তাছাড়া এখন লাঞ্চ টাইম, কাউকে পাবে না। তার চেয়ে চলো খাওয়া দাওয়া করা যাক। কোথায় খাবি? সস্তার একটা হোটেল আছে সেগুন বাগানে, সেখানে যেতে পারি। কিংবা তুমি চাইলে ভাবির অফিসে গিয়েও খেতে পারি, ভালো ক্যান্টিন আছে। চল যাই সেখানে। তবে মামা, সেখানে না যাওয়াই ভালো। কেন? আমি তো বলতে গেলে রোজ দুপুরে খাচ্ছি সেখানে, এখন তোমাকে নিয়ে গেলে অফিসের লোকজন ভাববে পুরো ফ্যামিলি এনে পার করে দিচ্ছে। তাহলে চল সেগুন বাগানের দিকেই যাই। একটা রিক্সা নেওয়া যাক, কি বলো? নে একটা। সেক্রেটারিয়েটের কাছে এসে রিক্সা থেকে নেমে যেতে হলো। মিছিল বের হয়েছে একটা, আকাশ ফাটানো গর্জন উঠছে, গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই। কবির মামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, স্বাধীন দেশে গণতন্ত্রের জন্য মিছিল বের করতে হচ্ছে, এর চেয়ে লজ্জার ব্যাপার আর কি হতে পারে? রফিক কিছু বলল না। কবির মামা বললেন, মিছিলটা কাদের? রফিক বিরক্ত হয়ে বলল, মানুষের মিছিল, আবার কাদের? তুমি কি মামা মিছিলে ভিড়ে যাবে নাকি? খাবে না? খাবো। তাহলে দাঁড়াও, মিছিল চলে যাক। চল খানিকটা যাই, প্রেস ক্লাবের সামনে বেরিয়ে পড়লেই হবে। রফিকের বিরক্তির সীমা রইল না, সে ইচ্ছা করেই পিছিয়ে পড়ল। সিগারেট খাওয়া দরকার, দীর্ঘ সময় বিনা সিগারেটে চলেছে, বুক ব্যথা করছে এখন। মিছিল আগাচ্ছে খুব শ্লথ গতিতে, লক্ষণ ভালো নয়। নিরীহ ধরনের এইসব মিছিল মাঝে মাঝে ভয়াবহ চরিত্র নেয়, এটিও হয়তো নেবে। রফিক সিগারেটে টান দিয়ে স্লোগানে গলা মেলাল, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। কবির মামা ক্লান্ত মুখে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছেন। অনশন করা ছেলে 3টে এখনো আছে, নীল শাড়ি পরা মেয়েটিও আছে। আশেপাশে আর কেউ নেই, যেন এই ব্যাপারটিতে কারো কোনো উৎসাহ নেই। রফিক কাছে আসতেই কবির মামা বললেন, দেশের কি অবস্থা দেখেছিস? চাকরির দাবিতে অনশন করতে হচ্ছে, কি সর্বনাশের কথা। রফিক কিছু বলল না। কবির মামা বললেন, বাথরুমে যাওয়া দরকার। বাথরুম কোথায় পাবে? এখানে বসে যাও রাস্তার পাশে। কি যে কথাবার্তা তোর! তাহলে যাও, প্রেস ক্লাবে গিয়ে বলো, আমি নীলগঞ্জের প্রভাতী পত্রিকার সম্পাদক, আমাকে একটু পেচ্ছাপ করার সুযোগ দিন। কবির মামা বিরক্ত হয়ে এগিয়ে গেলেন প্রেস ক্লাবের দিকে। রফিক গেল নীল শাড়ি পরা মেয়েটির দিকে। অনশনের আজ কতদিন? 6 দিন। বলেন কি? বিছানায় শুয়ে থাকা মানুষ 3জন চোখ বড় বড় করে তাকাচ্ছে। মেয়েটি বলল, আপনি কি কাগজের লোক? না, আমিও একজন বেকার। শোনেন ভাই, আপনারা কেউ সিগারেট খাবেন? ভালো সিগারেট আছে আমার কাছে, চাইলে খেতে পারেন। মেয়েটি বলল, আপনি বেকার, ভালো সিগারেট কোথায় পেলেন? আমার ভাবি প্রেজেন্ট করেছে। আপনি কে? আমার নাম রীতা। এদের মধ্যে আপনার কেউ আছে? আমার ছোট ভাই আছে। কোনজন? মেয়েটি আঙুল দিয়ে দেখালো। এই লোকটি বোধহয় কাল রাতের সিগারেট নিয়েছিলেন। রফিক বলল, কি নাম ভাই আপনার? ফরহাদ। কষ্ট হচ্ছে খুব? লোকটা জবাব দিল না। সিগারেট নেবেন? না।
কবির মামা আসতে দেরি করছেন। তার বড় বাথরুম পেয়েছে কিনা কে জানে। রফিক আরেকটা সিগারেট ধরালো। নীল শাড়ি পরা রোগা মেয়েটি কি কিছু খেয়েছে? রফিক মনে মনে ভাবল, মেয়েটিকে যদি বলা হয়, আসুন আপনি আমাদের সঙ্গে 4টা ভাত খান, তাহলে সে কি আসবে? মনে হয় না। মেয়েদের আত্মসম্মান খুব বেশি। শফিক অফিসে যাবার জন্য তৈরি হচ্ছিল। নীলু এসে বলল, এখানে তোমার একটা সই লাগবে। কিসের সই? আমার পাসপোর্টের দরখাস্তের ফর্ম। স্ত্রীর দরখাস্তে স্বামীর সিগনেচার লাগে, কিন্তু স্বামীর দরখাস্তে স্ত্রীর কোনো সিগনেচার লাগে না। অদ্ভুত নিয়মকানুন। শফিক গম্ভীর স্বরে বলল, তোমার সুইডেনের ব্যাপার স্যাপার? হ্যাঁ, আমাদের অফিসের একজন কলিগ 10 দিনের মধ্যে পাসপোর্ট আনিয়ে দেবে। খুব কাজের লোক মনে হয়। খুবই কাজের। আমাকে একটা টিভি কিনে দিয়েছেন 1000 টাকা কম দামে। বলেই নীলু জিভে কামড় দিল। টিভির কথাটা এখন সে বলতে চায়নি। এটা ছিল সবার জন্য সারপ্রাইজ। আজ সন্ধ্যায় ইসমাইল সাহেবের টিভি নিয়ে আসার কথা। শফিক বলল, টিভি কিনেছ নাকি? কই, আগে তো কিছু বলনি। তোমাদের একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ঘরে আসবে কবে? আজই আসবে, সন্ধ্যাবেলা নিয়ে আসার কথা। নীলু উজ্জ্বল চোখে হাসল। মনোয়ারা বাইরে থেকে ডাকলেন, শুনে যাও তো বৌমা। কয়েকদিন ধরেই তিনি বেশ গম্ভীর হয়ে আছেন, কথাবার্তা বলছেন না, কিন্তু আজ যে কারণেই হোক মেজাজ ভালো। কি ব্যাপার মা? আজ অফিসে না গেলে হয় না? কেন মা? আছে একটা ব্যাপার। মনোয়ারা মুখ টিপে রহস্যময় ভঙ্গিতে হাসলেন। নীলু কিছু বুঝতে পারল না। কি মা, না গেলে চলে? হ্যাঁ, চলবে না কেন? বিনাদের বাসা থেকে টেলিফোন করে দেব। ব্যাপারটা কি? শাহানাকে দেখতে আসবে। দেখতে আসবে মানে? 3:30টার সময় আসবে। ছেলের এক চাচি আর ছেলের মা। নীলু অবাক হয়ে তাকিয়ে রইল। তার শাশুড়ি বিয়ের আলাপ আলোচনা অনেকদিন থেকেই করছেন, এটাকে সে কখনোই গুরুত্বই দেয়নি। মায়েরা মেয়ে একটু বড় হলেই বিয়ে নিয়ে চিন্তাভাবনা করা শুরু করে। এটাও সেরকমই ভেবেছিল। এখন মনে হচ্ছে সেরকম নয়। নীলু বলল, কই মা, আমি তো কিছুই জানি না। জানার মতো কিছু হলে তবেই না জানবে। তোমার খিলগাঁয়ের মামা শ্বশুর সম্বন্ধ আনলেন। ওরা একজন অল্প বয়সী মেয়ে চায়, তবে সুন্দর চায়, আর কিছু না। এখন বিয়ে দিলে তো পড়াশোনা হবে না। বিয়ে না দিয়ে যেন কত পড়াশোনা হচ্ছে। কোনো মতে ম্যাট্রিক হয়েছে, আয়ে পাশ হবে না। তুমি যাও তো, শাহানাকে বলে আসো আজ কলেজে যেতে হবে না। ছেলে কি করে? ছেলে রাজপুত্রের মতো, বাবা মার একমাত্র ছেলে। বাবা রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জজ, বিরাট বড় লোক। ছেলের ছবি আছে আমার কাছে, দেখবে? নীলু মন থেকে কোনো আগ্রহ দেখাতে পারছিল না, কিন্তু আগ্রহ না দেখালে তিনি অসন্তুষ্ট হবেন। নীলু দেখতে গেল। ছবি দেখে স্বীকার করতেই হলো, ছেলেটি অত্যন্ত সুপুরুষ। যাদের দেখলেই মনে হয়, আহারে, না জানি কোন মেয়ের সঙ্গে এর বিয়ে হবে। মনোয়ারা বললেন, ছবি কেমন দেখলে মা? ভালো। শুধু ভালো? ছেলে তো খুবই সুন্দর। করে কি? মনোয়ারা গাল ভর্তি করে হাসলেন। নীলু আবার বলল, ছেলে কি করে মা? তোমার ধারণা ছেলে যখন এত সুন্দর তখন নিশ্চয়ই মাকাল ফল? আমারও সেরকমই ধারণা ছিল। ছেলে কিন্তু খুব ভালো। ওকালতি করছে, খুব ভালো প্র্যাকটিস। বয়স তো তাহলে অনেক বেশি। বয়স বেশি নয়, এই বছরই বারে জয়েন করেছে। তুমি যাও তো বৌমা, শাহানাকে কলেজে যেতে নিষেধ করো। ওকে কিছু বলবে না, জানতে পারলে কান্নাকাটি চেঁচামেচি শুরু করবে। শাহানা কলেজে যাবার জন্য তৈরি হচ্ছিল। নীলুকে দেখে অবাক হয়ে বলল, তুমি আজ অফিসে যাওনি ভাবি? না। কেন? ভালো লাগছে না। তাহলে আমিও আজ কলেজে যাব না। ঠিক আছে, না গেলে। মা বকাবকি করবে। তা হয়তো করবেন। করলে করুক,
আমি কলেজে যাব না আজ। তুমি মাকে একটু বলে আসো, আমার মাথা ধরেছে কিংবা কিছু একটা হয়েছে। শাহানা হৃষ্টচিত্তে ঘুরে বেড়াতে লাগল। কলেজে যেতে হচ্ছে না, এতে সে দারুণ খুশি। তার ধারণা ছিল মা কিছু বলবেন, কিন্তু কিছু বলছেন না। এরকম সৌভাগ্য তার খুব বেশি হয় না। সে টুনিকে নিয়ে ছাদে বেড়াতে গেল। আনিসের ঘরের দরজা খোলা। শাহানা উঁকি দিল। কি করছেন আনিস ভাই? তেমন কিছু না, এসো ভেতরে। শাহানা ভেতরে ঢুকল না। আনিস হাসি মুখে বলল, নতুন একটা চাইনিজ ট্রিক শিখেছি, দেখবে? না। শাহানা দরজার সামনে থেকে সরে এলো। আনিস বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। এই যে শাহানা, তাকাও এদিকে। কি আছে হাতে? আর চুপ করে আছো কেন, বলো। কিছু নেই। গুড। এই দেখো, হাত বন্ধ করলাম। আনিস মুঠি খুলল। চমৎকার একটা গোলাপ তার হাতে। শাহানা রাগী গলায় বলল, আপনি আবার আমাদের টবের গোলাপ ছিঁড়েছেন? গোলাপ ছিঁড়েছি কি না ছিঁড়েছি সেটা পরে, আগে বলো ম্যাজিকটা কেমন? এই ম্যাজিকটা শেখার পর আপনি আমাদের টবের সবগুলো গোলাপ নষ্ট করেছেন। এটা ছিঁড়েছেন আজ সকালে। কেমন মানুষ আপনি বলেন তো? আচ্ছা যাও, আর ছিঁড়ব না, কথা দিচ্ছি। গোলাপ কি আছে আর যে ছিঁড়বেন? সবই তো শেষ করে ফেলেছেন। আপনার একটু মায়া লাগে না, না? আনিস লজ্জা পেয়ে গেল। গোলাপ গাছগুলো শাহানার খুব প্রিয়। সব তুলে ফেলা ঠিক হয়নি। শাহানার যা রাগ, পড়তে সময় লাগবে। মৃদুস্বরে আনিস বলল, গোলাপটা নাও শাহানা। আমার দরকার নেই। টুনি হাত বাড়াল। শাহানা তাকে একটা ধমক দিল। কড়া গলায় বলল, এদিকে আয়, নিতে হবে না। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মনোয়ারা ডাকছেন শাহানাকে। শাহানা আষাঢ়ের আকাশের মতো মুখ করে নিচে নেমে গেল। আনিস গোলাপ নিয়ে প্র্যাকটিস চালালো খানিকক্ষণ। ফুলটা প্রকাণ্ড, একে ঠিকমতো পাম করা মুশকিল, কিন্তু প্র্যাকটিসের একটা মূল্য আছে। হাত অভ্যস্ত হয়ে আসছে। এখন সে অনায়াসে ফুলটি লুকিয়ে রাখতে পারে। গোলাপ তৈরির ম্যাজিকে সে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হতে চায়। যেখানেই সে হাত দেবে সেখানেই তৈরি হবে একটা রক্ত গোলাপ। 10টার মতো বাজে। আনিসের তেমন কিছু করার নেই। শরাফ আলীর কাছে গেলে কেমন হয়? ফুলের এই ম্যাজিকটা শরাফ আলীর কাছ থেকে শেখা। তাকে অবশ্যই কখনোই পাওয়া যায় না। তাকে ধরার একমাত্র কৌশল হচ্ছে বারবার যাওয়া। কিন্তু শরাফ আলী যে জায়গায় থাকে সেখানে বারবার যাওয়া সম্ভব নয়, এবং যাওয়া ঠিকও নয়। প্রথমবার গিয়েছিল বদরুলের সঙ্গে। নওয়াবপুর রোডের এক গলিতে বদরুল ঢুকে পড়ল। নর্দমার পাশ দিয়ে যাবার রাস্তা। পচা গন্ধে গা গোলাতে শুরু করল। গলির ভেতর তস্যগলি। নবাবী আমলের বাড়িঘর সেদিকে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার কথা, কিন্তু ভেঙে পড়ছে না। অধিকাংশ বাড়িরই দরজা জানলা নেই। মোটা চট ঝুলছে। দিনের বেলাতেও কেমন অন্ধকার অন্ধকার ভাব। আনিস ঘাবড়ে গিয়ে বলল, কোথায় নিয়ে এলেন বদরুল ভাই? আসল জায়গা। আসল জায়গা মানে? সন্ধ্যা না হলে বুঝবে না। ঢাকা শহরের এটা খুব খানদানি অঞ্চল। তার একটা দোতলা জরাজীর্ণ লাল ইটের দালানের সামনে দাঁড়াল। বদরুল গলা উঁচিয়ে ডাকতে লাগল, শরাফ আলী ভাই আছেন? শরাফ আলী ভাই? কেউ কোনো সাড়া দিল না। বদরুল নিচু গলায় বলল, পামিংয়ের আসল লোক, ওস্তাদ আদমি, তবে শালা মারাত্মক খচ্চর। বহু ডাকাডাকির পর নীল লুঙ্গি পরা বুড়ো মতো একজন লোক বেরিয়ে এলো। কাঁচা ঘুম থেকে উঠে এসেছে। তাকাচ্ছে চোখ লাল করে। বদরুল দাঁত বের করে বলল, শরাফ ভাই ভালো আছেন? ঘুমাচ্ছিলেন নাকি? আনিসকে নিয়ে এলাম আপনার কাছে। বলেছিলাম তো তার কথা আপনাকে। খুব বড় ঘরের ছেলে। আপনার কাছ থেকে 2-একটা কৌশল শিখতে চায়। সাধ্যমতো টাকা পয়সা খরচ করবে। কয়েকটা পামিং যদি। আরেকদিন আসেন। আপনাকে তো শরাফ ভাই পাওয়া যায় না। আসি যখন একটু বসি, আলাপ পরিচয় হোক। আরেকদিন আসেন, শরীর ভালো না। শরাফ আলী দ্বিতীয় কোনো কথার সুযোগ না দিয়ে ভেতরে চলে গেল। বদরুল আরও খানিকক্ষণ ডাকাডাকি করল, কিন্তু লাভ হল না। শরাফ আলীর সঙ্গে সেই প্রথম পরিচয়।
ফিরবার পথে বদরুল বলল, এই লোক অনেক কিছু জানে। ম্যাজিক শিখতে হলে এর সঙ্গে লেগে থাকতে হবে। জায়গাটা খারাপ, তোমাকে ঘন ঘন এখানে আনার ঠিক না, তবে গরজটা যখন তোমার। লোকটা কেমন? শরাফ মিয়ার কথা বলছো? এই শ্রেণীর লোক যতটা ভালো হতে পারে ততটাই, বেশিও না কমও না। শরাফ মিয়াকে আনিসের মনে ধরল। অসাধারণ পামিং জানে লোকটা। চোখের পলকে সিগারেটের প্যাকেট লুকিয়ে ফেলল। হাত উল্টে উল্টে দেখালো, হাতে সিগারেটের প্যাকেট নেই, কিন্তু হাতেই আছে, দর্শকের চোখে পড়ছে না। অপূর্ব কৌশল। আনিসের বিস্ময়ের সীমা রইল না। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার পক্ষে কি শেখা সম্ভব? শরাফ মিয়া গম্ভীর হয়ে বলল, সম্ভব না। কেন সম্ভব না কেন? এইসব ভদ্রলোকের কাজ না, ছোট লোকের কাজ। ভদ্রলোকের হাতের তালু ইচ্ছামতো নরম হয় না। চেষ্টা করে দেখতে পারি? সেইটা পারেন। প্রথম দিনেই গোলাপ লুকিয়ে রাখার কৌশল শিখিয়ে দিল। ভারী গলায় বলল, ফুলের বোটাটা ধরতে হয় আঙ্গুলের ফাঁকে। ফুলটা একবার থাকবে হাতের তালুর দিকে, একবার থাকবে পিঠের দিকে, এটা করতে হয়। চোখের পাতি ফেলতে যত সময় লাগে তার চেয়েও কম সময়ে। কতদিন লাগে শিখতে? 3-4 বছর। এর বেশিও লাগতে পারে। বলেন কি? ম্যাজিক ভদ্রলোকের কাজ না, ছোট লোকের কাজ। আনিস অবশ্য 4 মাসের মাথাতেই ব্যাপারটা মোটামুটি ধরে ফেলল। শরাফ মিয়া নির্লিপ্ত স্বরে বলল, আপনার হইব, কিন্তু কি করবেন এসব শিক্ষা? লাভ কি? কোনো লাভ নেই। কোনো লাভ নেই। এক সময় রাজা বাচ্চারা ছিল, এরা এইসব জিনিসের কদর করত। এখন রাজাও নাই, বাচ্চাও নাই, সব ফকির। ফকিরের দেশে ম্যাজিক চলে না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ 8ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।